আমি জানি তুমি শিমুকে কতটা ভালোবাসো। বাট শিমু মেয়েটা বায়ানকে ভালোবাসে। ওদিকে বায়ান শিমুকে নয়, তার মৃত গার্লফ্রেন্ডকে ভালোবাসে। বায়ানের কথা বাদ দিলাম, কারণ ও শিমুকে কখনোই বিয়ে করবে না। ওকে দেখে আমি এতটুকু বুঝেছি। আর শিমু মেয়েটা পাগলামি বেশি করে। প্রবলেম নেই, তোমাদের বিয়ে যেহেতু হয়েছে একটু সময় লাগলেও দেখবে শিমু তোমাকে মেনে নিবে। তবে তোমাকে ভীষণ ধৈর্যশীল হতে হবে। ভালোবাসা নিজের করে পাবার জন্য অসীম ধৈর্যের পরীক্ষা দিতে হয়। তোমার জন্য শুভকামনা। কথাটা বলে জেডি নিয়াজের বাঁধা হাতের ডান হাতের সঙ্গে হাত মেলালো। চোখে মুখে চকচকে হাসি। নিয়াজের চোখের কোণ ভেজে উঠেছে। শিমু তার হবে, এটা সে গতকাল কেউ কল্পনা করতে পারেনি। আজ সেই অসম্ভব কাজটি জেডি কিভাবে সম্ভব করে তাকে সারপ্রাইজ দিয়ে দিল। সে ঢোক গিলে বলে, আমার জন্য এসব কেন করলে? জেডি তাকালো নেয়াজের দিকে, মৃদু হেসে বলে, কারণ আমি জানি ভালোবাসা হারিয়ে যাওয়ার দুঃখ কতখানি। আমার আপনজনদের লিস্টে যারা আছে, আমি তাদের সেই দুঃখের সাগর থেকে উদ্ধার করে তবেই এই দুনিয়া ছাড়ব বলে প্রতিজ্ঞা করেছিলাম। নিয়াজ ধরা গলায় বলে, আকাশের কাছে কেন আমার মিথ্যে খুনি হয়েছ? যেটি একটি দীর্ঘশ্বাস ফেলে মলিন মুখে বলে, জীবনের এই পর্যায়ে এসে খুব করে উপলব্ধি করলাম, পানির অভাবে একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে বাঁচাতে এক ফোঁটা পানির যতটা প্রয়োজন হয়, এর চেয়ে অধিক বেশি প্রয়োজন আমার মৃত্যুর। সাথে স্বল্প সময়ের জন্য প্রয়োজন আমার জানোয়ার সত্তা আমার প্রিয় মানুষদের সামনে তুলে ধরা। নিয়াজের হঠাৎ বুকটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগলো। চোখের কোণ দুটো ভিজে উঠেছে। সে কিছু বলতে চাইল, তার আগে জেডি আবারও হেসে বলে, শুধু তোমার মিথ্যে খুনি হয়নি তো, মিসেস আসমানি নেওয়ারও মিথ্যে খুনি হয়েছি। নিয়াজ ঢোক গিলল। সে এখনও জানে আকাশের মা ব্যবসায়িক কাজে দেশের বাইরে গেছেন। কিন্তু জেডির কথা শুনে মনে হলো জেডি আসমানি নেওয়ানকেও তার মতো কোথাও আটকে রেখে সবাইকে মিথ্যে বলেছে। নিয়াজ তার ভাবনা অনুযায়ী প্রশ্ন করে, আকাশের মাকেও আটকে রেখেছ? জেডি ঝাপসা চোখে তাকায় নেয়াজের দিকে। এলোমেলো দৃষ্টি ফেলে কাউকে মনে হলো খুঁজল। ব্যর্থ হয়ে শুকনো ঢোক গিলল দুবার। কিছু বলতে চাইছে কিন্তু গলা বেঁধে আসছে। সময় নিয়ে জেডি নিজেকে সামলে ভাঙা গলায় বলে, গত কয়েকদিন আগে মিসেস আসমানি নেওয়ান জেনে গিয়েছিল এসবের পেছনে আমি আছি। ওনার সাথে আমার অনেক কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি তার বাড়ি চলে যায়। আমি বুঝতে পারছিলাম না কি করব। এরপর আমি সন্ধ্যার আগে আগে তার বাড়ি গিয়ে মিসেস আসমানি নেওয়ানকে উঠিয়ে আনি। আর সবাইকে জানাই সে ব্যবসায়িক কাজে দেশের বাইরে যাচ্ছেন। উদ্দেশ্য ছিল ওনাকে আটকে রাখা। সত্যি বলতে আমি তখনও জানতাম না আমি ওনাকে কতদিন আটকে রাখবো। কিন্তু এটা জানতাম আমি ওনাকে ততটা কষ্ট দেব না যতটা উনি ভেবেছিলেন। কারণ আমি ওনার অপছন্দের তালিকার একজন হলেও উনি আমার খুব পছন্দের একজন ছিলেন। জেডির গলা বেঁধে আসে। নিয়াজ ঢোক গিলে বলে, উনি কোথায় জেডি? জেডি সামান্য ঝুঁকে দু হাত তার দু হাঁটুর উপর রেখে চোখ বুজে নেয়। ডান চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা জল গড়ায়। সে থেমে থেমে বলে, উনি আর নেই, সেদিনই মারা গিয়েছেন। কথাটি শুনতেই নিয়াজ স্তব্ধ হয়ে যায়। আকাশের মা আর বেঁচে নেই কথাটা তার ঠিক হজম হয় না। অদ্ভুত এক ব্যথা লাগে। মানুষটা তাকে খুব ভালোবাসতো। আকাশের বাবা মারা যাওয়ার পর থেকে আকাশের মায়ের সাথে তার খুব সুন্দর একটি মা ছেলের সম্পর্ক গড়ে উঠেছিল। আজ সেই মানুষটি আর নেই। নিয়াজ মেনে নিতে পারে না। চোখের কোণ আরও খানিক ভিজে ওঠে। থেমে থেমে জিজ্ঞেস করে, উনাকে কে মেরেছে? জেডি ডান হাতে চোখ ডলে নিয়াজের দিকে চেয়ে হেসে বলে, তোমার কি মনে হয়? নিয়াজ জেডির দিকে চেয়ে রইল। উত্তরে বলে, জানি তুমি মারোনি। জেডি শব্দ করে হেসে ওঠে। বলে, কমন পড়েছে তোমার। ভেরি গুড স্টুডেন্ট, বোঝা যাচ্ছে তুমি মনোযোগ দিয়ে ক্লাস করছো। কথাটা বলতে বলতে জেডির মুখ মলিন হয়। নিয়াজ কিছুই বলল না। সে জেডির দিকে চেয়ে আছে। জেডির চোখের সামনে ভেসে ওঠে সেদিনের দৃশ্য। আসমানি নেওয়ান হাত পা বাঁধা অবস্থায় চলন্ত গাড়ির পেছন সিটে ছটফট করছে। থেকে থেকে জেডির উদ্দেশ্যে ভীষণ রুট বাণী ছুটছে। বেয়াদব ছেলে, তোর কখনো ভালো হবে না। আমার আকাশ আর সন্ধ্যার জীবন ধ্বংস করে তুই কখনো পার পাবি না। আল্লাহর গজব পড়বে তোর উপর, শয়তান ছেলে, ছেড়ে দে আমায়। জেডি ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে ব্যস্ত। আসমানি নেওয়ানের কথা তার কানে যাচ্ছে কিনা সে একেবারে নির্লিপ্ত। বেশ অনেকটা সময় গাড়ি চালিয়ে একটি বিলাসবহুল বাড়ির সামনে এসে দাঁড়ায়।
গাড়ি থামায়। গাড়ি থেকে বেরিয়ে ব্যাক সিটের দরজা খুলে দিলে দুজন মহিলা গার্ড গাড়ির ভেতর থেকে আসমানি নেওয়ানকে বের করে দাঁড় করায়। জেডি নিচু হয়ে আসমানি নেওয়ানের পায়ের বাঁধন খুলে দিলে আসমানি নেওয়ান বা পায়ে জেডিকে লাথি মারতে নেয়। জেডি দ্রুত পিছিয়ে গিয়ে ডান হাত মাটিতে ঠেকিয়ে মাথা তুলে তাকায় আসমানি নেওয়ানের দিকে। বিরক্ত হয়, কিছুটা রেগেওছে। একটুর জন্য তার মুখে লাথি লাগেনি, তবে সে খুব বেশি রিয়্যাক্ট করলো না, বরং ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে হেসে বলল, মিসেস আসমানি নেওয়ান, আপনি মিছে মিছে এত রাগ করছেন? একবার তাকিয়ে দেখুন তো, আপনার জন্য আমি কত সুন্দর বাড়ির ব্যবস্থা করেছি। ভেতরে গেলে আরও অনেক রাজকীয় ব্যবস্থা দেখতে পাবেন। আসমানি নেওয়ানের দুপাশে দুজন দাঁড়িয়ে তাকে শক্ত করে ধরে রেখেছে। ভদ্রমহিলা রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোর রাজকীয় বাড়ি তুই থাক জানোয়ার ছেলে। তোর আসল চেহারা তো আমি সবাইকে দেখিয়ে ছাড়বো। আল্লাহ তোর বিচার করবে। জেডি ডান হাতের এক আঙুল কানে ঢুকিয়ে ঘোরায় আর ফোনে কি কি যেন করে। মেয়ে দুজনকে আদেশ করে আসমানি নেওয়ানকে ভেতরে নিয়ে যেতে। জেডির আদেশে তারা আসমানি নেওয়ানকে জোর করে টানতে টানতে বাড়ির ভেতর দিকে নিয়ে যেতে থাকে। আসমানি নেওয়ান দুটো জোয়ান মেয়ের সাথে পারে না, তার কান্না পায়। সে তার সন্ধ্যা মায়ের সাথে দুটো কথা বলতে পারল না। কি করবে এখন? ভাবনার মাঝে হঠাৎ আসমানি নেওয়ানের একদম বুকে এসে একটি গুলি লাগে। ভদ্রমহিলা চমকে ওঠেন, চোখ দুটো বড় বড় হয়ে যায়। এদিকে পাশের মেয়ে দুটো ভয় পেয়ে যায়। তারা ঠিক করে বুঝতে পারছে না কে গুলি ছুড়ল আর কোথা থেকে গুলি আসলো, তবে গুলিটি যে আসমানি নেওয়ানকে লেগেছে এটা তারা বুঝতে পেরেছে। এদিকে আসমানি নেওয়ান দাঁড়িয়ে থাকার শক্তি হারায়। পুরো শরীর ছেড়ে দিলে দুটো মেয়ে সহ আসমানি মাটিতে পড়ে যায়। ভদ্রমহিলা একদম শুয়ে পড়েছে আর মেয়ে দুটো বসে পড়েছে। এদিকে জেডি গুলির শব্দ পেয়ে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল এখানে এখন তার আদেশ ব্যতীত কে গুলি চালালো। হঠাৎ আসমানি নেওয়ানকে পড়ে যেতে দেখে জেডি বিস্মিত হয়। মস্তিষ্ক ধরতে পারে গুলোটি আসমানি নেওয়ানকেই লেগেছে, এজন্যই তার এই অবস্থা। জেডি এক দৌড়ে আসমানি নেওয়ানের কাছে চলে আসে। ততক্ষণে আসমানি নেওয়ানের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জেডি আসমানি নেওয়ানের পাশে বসে ভদ্র মহিলার হাত তার দু হাতের মুঠোয় নিয়ে কিছু বলতে চায়, তার আগেই আসমানি নেওয়ান ভাঙা গলায় বলে, তোর কোনোদিন ভালো হবে না। আমাকে মেরে একদম ঠিক করলি না। আমি মরলেও আমার জান্নাত তোকে শাস্তি দেবে। তোর কোনো ক্ষমা নেই। আল্লাহ কোনো দিন তোকে ক্ষমা করবে না। ক্ষমা করবে না তোকে, শয়তান তুই। কথাগুলো জড়িয়ে যাওয়া কণ্ঠে বলতে বলতে একবারে নিস্তেজ হয়ে যায় আসমানি নেওয়ান। জেডি হাঁসফাঁস কণ্ঠে বলে, আরে কি বলছেন আপনি? আমি আপনাকে কেন মারবো? মিসেস আসমানি নেওয়ান, উঠুন। জেডির গলা ধরে আসে। সে তার দু হাতে আসমানি নেওয়ানের দু হাত মালিশ করে আর বলে, আমি আপনার উপর গুলি চালাইনি। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। আমি আপনাকে আমার মায়ের মতো মনে করি। আপনি তো এভির মা। এভির মা। আমি এভির মাকে কেন আঘাত করব বলুন তো? মিসেস আসমানি নেওয়ান, আরে শুনুন না আমার কথা। বলতে বলতে জেডি আসমানি নেওয়ানের দুগালে থাপ্পড় দেয়, কিন্তু ভদ্রমহিলার কোনো সাড়া নেই। জেডি আসমানি নেওয়ানকে ব্যস্ত হাতে কোলে তুলে নিয়ে বড় বড় পায়ে গাড়ির দিকে এগিয়ে যায় আর বলে, গাড়ির দরজা খুলে দে ফাস্ট। জেডির কথায় একজন দৌড়ে এসে গাড়ির ব্যাকসিটের দরজা খুলে দেয়। জেডি আসমানি নেওয়ানকে গাড়ির ভেতর শুইয়ে দিতে নিলে জেডির পার্সোনাল ডক্টর এগিয়ে এসে আসমানি নেওয়ানের হাত চেক করে বলে, উনি তো মারা গিয়েছে জেডি। ডক্টরের কথায় জেডির গতি থেমে যায়। স্তব্ধ চোখে তাকায় ভদ্রলোকটির দিকে। ডক্টরের বলা কথাটা জেডির মস্তিষ্কে সূচের ন্যায় ফুটল। অস্পষ্ট সুরে আওড়ায়, মারা গেছে। লোকটি মাথা নেড়ে সম্মতি দেয়। জেডি ঘাড় ফিরিয়ে নিস্তব্ধ হয়ে থাকা আসমানি নেওয়ানের দিকে তাকায়। চোখের কোণ দুটো ভিজে উঠেছে। ছেলেটার শরীর ভেঙে আসছে। এই তো কিছুক্ষণ আগে তাকে কত কটু কথা বলেছিল মানুষটা, সে হঠাৎ একেবারে মারা গেল। সে এভিকে কি জবাব দেবে? সে এভির মাকে এখানে এনেছে বলেই তো মানুষটা মারা গেল। জেডি আসমানি নেওয়ানকে নিয়ে ধীরে ধীরে গাড়িতে ঘেঁষে বসে পড়ে। আসমানি নেওয়ানকে রেখে মাটিতে বসে। সে তো আসমানি নেওয়ানকে এভাবে তুলে এনে রেখে দিলেও সে তার এই বাড়িতে ভদ্র মহিলাকে খুব যত্ন রাখবে বলে এনেছিল। কত ব্যবস্থা করে রেখেছে এই যে ডক্টর, জেডির পার্সোনাল ডক্টর। যেটি ওনাকে আসমানি নেওয়ানের জন্য এই বাড়িতে এনেছে, যেন ভদ্র মহিলার কোনো প্রবলেম হলে সাথে সাথে তার সমাধান হয়। আরও কত কিছুর ব্যবস্থা করেছে জেডি, কিন্তু সব কেমন নিমিষেই শেষ হয়ে গেল।
জেডি হঠাৎই বাচ্চাদের মতো ফুপিয়ে উঠল। মাথাটা আসমানি নেওয়ানের কপালে ঠেকিয়ে ভাঙা গলায় বলতে লাগলো, আসমানি নেওয়ান, এভাবে চলে যাবেন না। আপনি তো জানেন আমার মা নেই। বিশ্বাস করুন, আমি আপনাকে আমার মা মনে করি। আমি আপনাকে অপছন্দ আপনি আমাকে অপছন্দ করেন বলে আমাকে আর এভিকে আলাদা করেছিলেন, কিন্তু আমি আপনার ব্যাপারে এভিকে কিছুই বলিনি। জানেন, আপনি দুঃখ পাবেন বলে। বিশ্বাস করুন, আমি আপনার বুকে গুলি চালাইনি। আপনি আমাকে এভাবে অভিশাপ দিয়ে যাবেন না। আমার মায়ের মতো মানুষের থেকে এমন অভিশাপ বহন করতে পারবো না আমি। আমি আর আপনাদের সামনে মুখোশ পরে থাকবো না। আমি নিজের অপরাধ স্বীকার করে নিব। আপনি প্লিজ উঠে পড়ুন। আমি এভিকে কি জবাব দেব বলুন তো? আপনি কখনো আমার বাড়ি আসেননি। এই প্রথম আসছিলেন বলে আমি আপনার যত্ন নিতে অনেক ব্যবস্থা করেছি। একবার দেখুন, আপনার চোখে আমার জন্য এক বিন্দু ভালোবাসা দেখার ভীষণ ইচ্ছে ছিল আমার। আর আপনি আমায় অভিশাপ দিয়ে চলে গেলেন। একবার শুনুন না, আমি আপনাকে মারিনি। আমি আপনাকে ভীষণ ভালোবাসি, জানেন? আসমানি নয়ন সেদিন আর উঠলেন না, শুনলেন না জেডির কোনো কথা, দেখলেন না জেডির এই রূপ। তিনি সবসময় জেডিকে নিজের শত্রু ভেবে এসেছেন। না ভাবারও তো কারণ নেই। জেডির কাজকর্মে কেউ তার ভালোবাসা খুঁজে পায় না। এরপর জেডি গভীর রাতে আসমানি নেওয়ানকে নিয়ে আকাশদের বাড়িতে আসে। অন্ধকার রাতে বাগানের এক কোনায় সময় নিয়ে একা একাই মাটি খুঁড়ে আসমানি নেওয়ানকে কবর দেয়। জেডি কত সহস্র অশ্রুকণা যে বিসর্জন দিয়েছিল সে রাতে। সব কাজ শেষ করে কবরের পাশে বসে আবারও বাচ্চাদের মতো কেঁদে বলেছিল, আমাকে ক্ষমা করে দিবেন। হয়তো আমার সাথে আপনার সাক্ষাৎ খুব দ্রুতই হবে, তবে আমি কখনোই চাইনি আপনি এভিজানদের ছেড়ে এত দূরে চলে যান। আমি চেয়েছিলাম আপনি এভিজানদের সাথে খুব ভালো থাকুন। আমি সব ব্যবস্থা করে দিতাম। কিন্তু তা আর হলো না। আপনি চিন্তা করবেন না, আপনার খুনিকে শাস্তি না দিয়ে আমি মরব না। আর ওপারে গিয়ে আমি সবার আগে আপনাকে জানাবো আমি আপনাকে মারিনি। আপনি প্লিজ আমাকে বিশ্বাস করবেন আর আমাকে দেওয়া অভিশাপটুকু তুলে নিবেন। জেডির মুখে সব শুনে নিয়াজ একেবারে স্তব্ধ হয়ে বসে আছে। দু চোখ ফেটে বেশ কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়েছে। জেডির চোখ দুটো টকটকে লাল, ভাঙা গলায় বলে, মাফিয়াদের শত্রু থাকা স্বাভাবিক। আর আমার আর এভিজানেরও শত্রু আছে, কিন্তু সেসব যে মিসেস আসমানি নয়নার অনামিকার উপর গিয়ে পড়বে তা কখনো কল্পনাও করিনি। নিয়াজ নিশ্চুপ। ইতিমধ্যে জেডির মুখে সে অনামিকার ব্যাপারে জেনেছে, তাই আর নতুন করে প্রশ্ন করল না। জেডি চেয়ারে শরীর ছেড়ে দিয়ে চোখ বুজে থেমে থেমে বলে, মায়ের ভালোবাসা পাওয়ার পর সন্তানদের অনুভূতি কেমন হয় সে অনুভূতি অনুভব করার সৌভাগ্য আমার কখনো হয়নি। আসলে আমার মা ছিল না তো, তাই আর কি। তবে এটা জানতাম মায়ের ভালোবাসা কেমন হয়, কারণ আমার সৎ মা আমার সৎ ভাইকে ভীষণ ভালোবাসতো। এভির মাও এভিকে খুব ভালোবাসতো। আমি শুধু মায়েদের ভালোবাসা চেয়ে চেয়ে দেখতাম। সৎ মায়ের হাতে মার খাওয়ার পর তার থেকে ভালোবাসা পাওয়ার আশা কখনো করিনি, কিন্তু এভির মা আমাকে কখনো মারেনি। তাই মনে হতো এই বুঝি উনি আমাকে মায়ের মতো জড়িয়ে নিল। এই ভাবনা মনে পুষতে পুষতে ৩০ বছর পেরিয়ে গেল, অথচ সেই দিন আর আসলো না। উল্টো তিনি আমাকে অপছন্দ করতে শুরু করলো। আর তারপর এমন একটি দিন চলে আসলো যে তিনি আমাকে নিজের খুনি ভেবে বুক ভরে অভিশাপ দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিল। কথাগুলো বলে জেডি আবারও সোজা হয়ে বসে। দু হাতে চোখ জোড়া ডোলে হেসে বলে, নতুন করে আর কিছু চাওয়ার পাওয়ার নেই। পৃথিবীর বুক থেকে বিদায় নেওয়ার আগে শুধু একটি চাওয়া, যার জন্য আমি আমার এই মূল্যহীন জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি চেষ্টা করে যাব। যেন আমার মৃত্যু এভিজানার সন্ধ্যাপানের হাতেই হয়। এর জন্য আমাকে যতটা নিচে নামতে হয় আমি অধীর ততটাই নিচে নামব। যতটা নিকৃষ্ট হতে হয় ততটাই নিকৃষ্ট হব। বিনিময়ে আমার সন্ধ্যা পান আর এভিজানের হাতে অমিত নামক মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চায়। এ পর্যায়ে জেডির কথাগুলো খুব শক্ত শোনালো। নিয়াজ কেঁপে উঠল, ঢোক গিলে বলে, কেন এমন চাইছো তুমি? জেডি মলিন গলায় বলে, কারণ আমি এভিজান সন্ধ্যাপানদের ভালোবাসার তালিকা থেকে কেটে গিয়েছি। ওদের হাতে মৃত্যুগ্রহণ করে আবারও ওদের ভালোবাসার তালিকায় যুক্ত হতে না পারলেও করুণার তালিকায় আমি নিকৃষ্ট মানবরূপী অধীর স্থান পেতে চাই। এজন্যই তো এত আয়োজন। নিজের স্বার্থের জন্য এই শেষবারের মতো ওদের বিরক্ত করছি। নেয়াজ অবাক হয়ে বলে, এমন করলে আকাশ পরবর্তীতে ভীষণ কষ্ট পাবে জেডি। জেডি তার লালিত চোখজোড়া নেয়াজের পানে রেখে বিষাদ সুরে বলে,
আমি যদি বেঁচে থাকি তবে আমি যে রাস্তা দিয়ে হাঁটবো, আমার সব প্রিয় মানুষগুলো সেই রাস্তায় থুতু ছুঁড়ে ফেলবে। আর আমি যদি এভাবে মরে যাই তবে ওরা আমার কবরের পাড়ে না আসলেও পাশ দিয়ে যাওয়ার সময় করুণার দৃষ্টিতে হলেও আমার কবরের দিকে একবার তাকাবে। ওইটুকু আমার জন্য অনেক। তাছাড়া আমি এমন না করলে তো আমার মরণ হবে না। এভিযানকে কষ্ট দেওয়ার জন্য আমাকে ঘৃণা করে আমার থেকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু আমি ওর মা, তোমার মতো ভালো মানুষের মিথ্যে মৃত্যুর ভার অনামিকাকে ঘিরে মিথ্যে অপবাদ মাথার উপর নিলে ও ঠিকই আমাকে মেরে ফেলবে। একটু থেমে জেডি আবারও বলে, মা সমতুল্য আসমানি নেওয়ানের মৃত্যুতে রাতের পর রাত বুক ফাটা আর্তনাদ করেছি। তার খুনের মিথ্যে ভার নিজের মাথায় নিয়েছি। যাকে এই বুকে ছোট্ট বোনের জায়গা দিয়েছি, তার ধর্ষকার মৃত্যুর মিথ্যে অপবাদ নিয়ে নিজের ঘাড়ে নিয়েছি। যে ছোট্ট বাচ্চার পা ধরে ক্ষমা চেয়েছি, তার মিথ্যে হত্যাকারী হতে চাইছি। সামান্য কষ্টও দিতে চাইছি। বিনিময়ে উপহারস্বরূপ শুধু চাই আমার জান আর পানের হাতে মৃত্যু। আর সেই মৃত্যুর বিনিময়ে আমার প্রিয় মানুষগুলোর করুণা। নিয়াজ হাঁসফাঁস কণ্ঠে বলে, না, এমনটা করবে না তুমি। আকাশ অপরাধবোধে বাঁচতে পারবে না। জেডি হেসে বলে, পারবে। ও আমার সন্ধ্যাপানকে নিয়ে ভালো থাকতে শিখে গিয়েছে। সন্ধ্যাপান ওর পাশে থাকলে ওকে দুঃখ ছুঁতে পারবে না। আমি বিহীন তো কারুর কিছুই যায় আসে না। উল্টো সকলে আমার বিদায়ের অপেক্ষায়। নিয়াত ছটফট কণ্ঠে বলে, তুমি এমনটা করো না জেডি। আকাশ অধৈর্য হয়ে তোমাকে একবার মেরে দিলে পরবর্তীতে সব সত্যি জানতে পারলে ওর ঠিক কতটা কষ্ট হবে একবার ভাবো জেডি। জেডি ঝাপসা চোখজোড়া ডলে বলে, কষ্ট তো আমারও হয়, ভীষণ কষ্ট হয়। কিন্তু আমার কথা ভাবার কেউ নেই জানো। তাই নিজের দুঃখ ঘোচাতে নিজেকেই এত খাটুনি করতে হচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বোনের ধর্ষকটাকে নিজের ট্যাগ গায়ে মাখতে, যাকে বলে একদম দমবন্ধকর অনুভূতি। আসমানি নেওয়ানকে বিশ্বাস করাতে পারিনি ওনাকে আমি মারিনি। উনি আমাকে ভুল বুঝে শেষ সময়ে এসেও আমাকে অভিশাপ দিয়েছেন। সারা জীবন যার এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য চাতক পাখির ন্যায় চেয়ে থেকেছি, তার ভালোবাসা তো কখনো পাইনি, উল্টো তার বুক চিরে বেরিয়ে আসা অভিশাপ পেয়েছি। এদিকে সন্ধ্যাপান আর এভিযানকে তো সেই কবেই হারিয়ে ফেলেছি। কত হতভাগা আমি। সত্যি বলতে আমার জীবনে মৃত্যু ছাড়া আর চাওয়ার কিছুই নেই। আর আমার মৃত্যুটা যেন আমার প্রিয় মানুষ দুটোর হৃদয়ে সামান্য হলেও ছুঁতে পারে, আমাকে সামান্য হলেও মনে করে। এই জন্যই তো এত আয়োজন করছি। নেয়াজ আবারও ছটফটে কণ্ঠে বলে, আকাশ ভীষণ কষ্ট পাবে। প্লিজ জেডি, এমন করো না। কেন? আকাশকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছো? জেডি উত্তরে বলে, কারণ আমি এভিযান আর সন্ধ্যাপানের ভালোবাসা চাই। নিয়াজ বলে, তুমি ওদের সাথে অনেক অন্যায় করেছো, হয়তো ওদের ভালোবাসা কখনো পাবে না। জেডির মুখখানা মলিন হয়, সে নিজেকে সামলে বলে, জানি, তবে করুণা পাওয়ার সম্ভাবনা আছে, ওতেই আমার চলবে। নেয়াজ অসহায় কণ্ঠে বলে, আকাশদের হাতে মরতে তুমি আর কত ছলচাতুরি করবে? জেডির সহজ উত্তর, যতক্ষণ এই দেহে প্রাণ আছে। ছলচাতুরি তো এখনো অনেক বাকি আছে। সৃজনকে নিয়ে খেলা শুরু করলেই হয়তো আমি মুক্তি পেয়ে যাব। নেয়াজ মুচড়ামুচড়ি করে আর বলে, প্লিজ জেডি, আমাকে ছেড়ে দাও। জেডি হেসে বলে, এখন তো তোমাকে ছাড়া যাবে না ডিয়ার। আমার কাজে ব্যাঘাত ঘটাবে তুমি, তাই এখন ছাড় পাবে না। বাট নো টেনশন, সময় মতো ঠিক মুক্তি পেয়ে যাবে। এই বলে জেডি নিয়াজের দিকে তাকিয়ে ডান চোখ টিপ দেয়। হেসে বলে, বাই বাই ডিয়ার। নিয়াজ, খুব শীঘ্রই এই সুন্দর পৃথিবীতে তুমি মুক্তি পাখির ন্যায় উঠতে পারবে। আর আমি পাবো মুক্তি। দোয়া রাখো, আমি তো যত দ্রুত মুক্তি পাবো, তুমিও তত দ্রুত মুক্ত হবে। কথাটা বলে জেডি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মেঝেতে অবহেলায় পড়ে থাকা শার্টটা তুলে গায়ে জড়িয়ে নিল। এরপর ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শার্টের হাতা দিয়ে চোখ মুছল। কষ্টগুলো উড়িয়ে দিতে চাইলো, কিন্তু আর পারছে না। সব কষ্ট চোখ আর বুক দখল করে নিচ্ছে মনে হচ্ছে। কি অসহনীয় ব্যথা বুকে! কত যে দুঃখের অশ্রু এই দুই চোখে! পেছন থেকে নিয়াজ ছটফট করে, চেঁচিয়ে ডাকে জেডিকে। জেডি যা করতে যাচ্ছে তা ভুল। এ কথা সে জেডিকে কি করে বোঝাবে? এর পরিণতি কি হবে? নিয়াজের দম বন্ধ লাগে। সর্বশক্তি দিয়ে জেডিকে ডাকলো, কিন্তু জেডি পিছু ফিরল না। এলোমেলো পায়ে বেরিয়ে গেল এখান থেকে। আর ঘরের এক কোণায় পড়ে রইল ছটফট করা নিয়াজ। দ্বিতীয় ভিডিও। ভিডিও। জেডি আর সৃজন একটি ঘরের ডিভানের উপর সামনাসামনি বসে আছে। সৃজন ডান হাতের বুড়ো আঙ্গুল মুখে ঢুকিয়ে রেখে জেডিকে দেখছে। লোকটাকে তার খুব চেনা চেনা লাগছে।
ঘুম থেকে উঠে সকাল সকাল মাকে না দেখে তার মন খারাপ। জায়গাটিও অপরিচিত। যেটি সৃজনের গোলুমলু গাল দুটো টেনে হেসে জিজ্ঞেস করে, কেমন আছো তুমি? সৃজন বোকা বোকা চোখে চেয়ে হঠাৎই শব্দ করে বলে ওঠে, তুমি জেলি? ডাকটা যেটির পছন্দ হয় না। সে আস্ত এক মানুষ, অথচ এই বাচ্চার সাথে যতবার দেখা হয়েছে তাকে শুধু খাবার বানিয়ে দিয়েছে। যেটি কিছু একটা ভেবে সৃজনকে কোলে নিয়ে ডিভান থেকে উঠে ঘরের কোনায় রাখা বড়সড় একটি ফ্রিজ খুলে দেয়। ফ্রিজ ভর্তি জেলি দেখে সৃজনের চোখ চকচক করে ওঠে। উৎফুল্ল কণ্ঠে বলে, এত জেলি, এত জেলি, কি মজা! জেডি হাসলো। ফ্রিজ বন্ধ করে সৃজনকে নিয়ে হাঁটতে হাঁটতে বলে, ওগুলো সব তোমাকে দিব। সৃজন বলে, সত্যি দিবা? জেডি মাথা নেড়ে সম্মতি দেয়। সৃজনের চোখ মুখে উজ্জ্বলতা ফুটে ওঠে। জেডি সৃজনকে ডিভানের উপর বসালো। এরপর সে মেঝেতে হাঁটু গেড়ে বসে সৃজনের দিকে মলিন মুখে তাকালো। সৃজন চোখ দুটো বড় বড় করে জেডির দিকে চেয়ে আছে। এদিকে সৃজনের দৃষ্টি দেখে জেডি বিব্রত বোধ করে। দু হাতে সৃজনের দুপা ধরে বলে, তুমি কি আমাকে ক্ষমা করবে বাবা? অবশ সৃজন বুঝতে পারে না। সে প্রশ্ন করে, কমা কি? জেডি চেয়ে রইল সৃজনের দিকে। সে এমন এক বাচ্চাকে মারতে চাইছে যে বাচ্চাটি ক্ষমা শব্দটির মানে জানে না। সেই বাচ্চাটি আর কেউ নয়, তার এভিজানের রক্ত। জেডির মনে পড়ে ভার্সিটিতে থাকাকালীন আকাশকে বলা একদিনের কথা, এভিজান শোন, তোর মেয়ে বাচ্চা হলে ওকে আমার ছেলের বউ বানাবো, আর ছেলে হলে ওকে আমার মেয়ের জামাই বানাবো। তারপর আমার ছেলের বউ অথবা মেয়ের জামাইকে শ্বশুর হয়ে এত ভালোবাসবো যে এই পৃথিবীর মানুষ তাক লেগে যাবে। এই পৃথিবীতে আমি হব বেস্ট শ্বশুর, এক্কেবারে রেকর্ড ভাঙব, ভালো শ্বশুরের অ্যাওয়ার্ড নেব। এসব সম্ভব হওয়ার কারণ আমার মেয়ের জামাই নয়তো ছেলের বউ আমার এভিজানের রক্ত হবে। একসময় জেডি তার প্রিয় বন্ধু এভিজানের বাচ্চাদের ভালোবাসার স্বপ্ন দেখত, আর আজ সেই জেডি তার প্রিয় বন্ধু এভিজানের বাচ্চাকে দিনের পর দিন মারতে চেয়েছে। কথাগুলো ভেবে জেডির দম বন্ধ লাগলো। চোখ দুটো টলমল করে উঠল। সে দ্রুত সৃজনের থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকালো। কয়েক সেকেন্ডের মাথায় জেডি মাথা নিচু করে সৃজনের দুপায়ে দুটো চুমু খেয়ে সৃজনের পায়ের সাথে কপাল ঠেকিয়ে কাপা কাপা কণ্ঠে আওড়ায়, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। এই ভিজানের সাথে সাথে তোমার সামনে দাঁড়াতেও আমার ভীষণ লজ্জা লাগে। এককালে আমার ভাষ্যমতে আমিও তোমার এক বাবা, কিন্তু আমি তোমার বাবা হয়ে অসংখ্যবার তোমার জীবন কেড়ে নিতে চেয়েছি। ভালো হচ্ছে তুমি বড় হওয়ার আগেই আমি এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। তুমি আমাকে কখনো মনে রেখো না। কথাগুলো বলতে বলতে জেডির দু চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু সৃজনের দুই পায়ের উপর পড়ল। সৃজন অবুঝ নয়নে মাথা নিচু করে রাখা জেডির দিকে চেয়ে রইল। পা ভেজা মনে হওয়ায় ছোট্ট পা দুটো নাড়ালো। জেডি ছেড়ে দিল সৃজনের পা। মাথা তুলে তাকালো সৃজনের দিকে। সৃজন জেডির ভেজা লাল চোখ দেখে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? জেডি দু হাতে চোখ ডুলে মৃদু হেসে বলে, কারণ আমি খুব খারাপ। কেউ আমাকে ভালোবাসে না, সবাই শুধু ঘৃণা করে। কথাটা বলে জেডি সৃজনকে নিয়ে ওয়াশরুমে যায়। এরপর সৃজনের মুখ ধুইয়ে দিয়ে আবারও ঘরে এসে একটি বাটিতে রেঁধে রাখা গরম গরম সুজি সৃজনকে খাওয়ায়। সকাল থেকে না খাওয়ায় সৃজনেরও খুব ক্ষুধা পেয়েছে। তাই সে বিনা বাক্যে খেতে শুরু করে। জেডি সৃজনকে সুজি খাওয়ানো শেষ করে সৃজনের মুখ ধুইয়ে দিয়ে সৃজনকে পানি খাওয়ায়। এরপর ফ্রিজ থেকে একটি জেলির কৌটা এনে চামচ দিয়ে সৃজনের মুখে একটু একটু করে জেলি খাওয়ায়। জেলি পেয়ে সৃজনের খুশি দেখে কে, সে হাততালি দেয় আর জেলি খায়। হঠাৎই কিছু একটা মনে করে বলে, কাওয়াল জেলি ভালো, তুমি জেলি এত ভালো, বুচ্চু জেলি। সৃজনের কথা শুনে জেডি হঠাৎই শব্দ করে হেসে দেয়। সৃজনকে তার বাঁ পায়ের উপর বসিয়ে সৃজনের মাথায় ছোট্ট একটা চুমু খেয়ে বলে, কিছুক্ষণ পর তোমায় অনেক কষ্ট দিব, তবে এটাই শেষ। এরপর আর তোমাদের কাউকে বিরক্ত করব না। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, আর অবশ্যই আমাকে ভুলে যেও। তৃতীয় ভিডিও। বিশ্বাস কর, আমি তোদের সবাইকে ভীষণ ভালোবাসি এভিজান। আমি মরে যাওয়ার পর তুই নিজেকে কখনো কাঠগড়ায় দাঁড় করাস না। আমায় তোদের ভালোবাসতে হবে না। আমি জানি আমি এসবের যোগ্য নই। আসলে আমার ভাগ্যের সাথে পূর্ণতা, ভালোবাসা এসব ঠিক যায় না। সৃষ্টিকর্তার নির্দেশ এটা। দুদিন পর হলেও আমি সে নির্দেশ মেনে নিয়েছি। শুধু একটি ইচ্ছে, মৃত আমির প্রতি তোরা খুব সামান্য দয়া করিস, একটুখানি করুণা করিস। এটুকু করলেই হবে, আর কিছু লাগবে না আমার। মেঝেতে হাঁটু গেড়ে বসা বিধ্বস্ত জেডি কথাগুলো বলতে বলতে চোখ ভিজিয়ে ফেলে করুণ কণ্ঠে বলে, এভিজান, আমাকে তোর মতো করে কেউ কখনো ভালোবাসেনি। তুই আমাকে কখনো ভুলে যাস না যেন, কেমন?
জানি তোকে অনেক কষ্ট দিয়েছি, তোর বাচ্চাকে বহুবার মারতে চেয়েছি, কিন্তু একটা সত্য কথা বলি, প্লিজ অবিশ্বাস করিস না। তোর বাচ্চা সৃজনের প্রতি আমার একটা অদৃশ্য টান ছিল। সবসময় তুই বাঁচিয়ে নিতি বলে সৃজন বেঁচে যেত এমন নয়। মাঝে মাঝে আমি নিজের কাছে হেরে গেলে সৃজনকে মুক্ত পাখির ন্যায় ছেড়ে দিতাম, কারণ ও তোর রক্ত ছিল। যতবার আমার প্রিয় বন্ধু এভিজানের রক্তে নিজের হাত ভেজাতে গিয়েছি, ততবার আমার বুক কেঁপে উঠত। ভাগ্যিস তুই সৃজনকে আমার হাত থেকে বাঁচিয়ে নিতে। ভাগ্যিস সৃজনকে হাতের কাছে পেয়েও আমি বহুবার পিছিয়ে এসেছি। নয়তো আজ আমার হাতে ওর মৃত্যু হলে আমি হয়তো নিজেও নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। ও বড় হয়ে গেলেও কখনো আমার কথা ওকে বলিস না যেন, নয়তো সৃজন ওর ঘৃণার লিস্টে সর্বপ্রথম আমাকেই রাখবে। একটু থেমে মলিন হেসে বলে, অথচ আমি আমার ইভিজানের বাচ্চার সাথে সবচেয়ে বেশি ভালোবাসা আদান প্রদান করতে চেয়েছিলাম। জেডি থামে, দুই পায়ের উপর ভর দিয়ে বসে আছে সে, মাথা নিচু। কথাগুলো বলতে বলতে শত শত অশ্রুকণা গড়িয়ে দু পায়ের হাঁটু বরাবর এসে পড়ছে। জেডির দু হাতে দু চোখ ডোলে নিজেকে সামলায়, মৃদু হেসে বলে, তোর মনে আছে অভিযান, ভার্সিটিতে থাকতে একদিন তোকে বলেছিলাম আমি তোর জন্য আমার এই মূল্যবান জীবন দিয়ে দিতে পারবো। সেদিন তুই আমার কথা বিশ্বাস করিসনি। আজ দেখ, আমি সত্যি তোর জন্য জীবন দিয়ে দিচ্ছি। আমার ১৬ বছরের ভালোবাসা আমার সন্ধ্যাপানকেও তোকে দিয়ে দিচ্ছি। কিন্তু তুই তোর ৫ বছরের ভালোবাসা সন্ধ্যা মালতীকে আমাকে দিতে পারিসনি। আমার জন্য তোকে জীবনও দিতে হয়নি। তুই ভালোবাসার খেলায় জিতে গেলেও বন্ধুত্বের খেলায় কিন্তু আমি জিতে যাচ্ছি এবিজান। কথাগুলো বলে যেটি শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, জাস্ট ফান করলাম এভিজান। এটুকু বলে সে মিইয়ে যাওয়া কণ্ঠে বলে, তোর আর সন্ধ্যাপানের একটি সুখের সংসার প্রাপ্য এভি। আমি বেঁচে থাকলে এটা অসম্ভব প্রায়। তাই আর তোদের এক টুকরো সুখ উপহার দিতে আমি এই সুন্দর সবুজ শ্যামলে ভরা হাজারো স্বপ্নে ঘেরা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি। তোদের খুব সুন্দর একটা সংসার হোক, যার অপেক্ষায় তোরা প্রতিটি প্রহর গুনতি। এবার তোদের একটি সুখের সংসার হবে, কারণ আমি নামক কালো ছায়ায় এই দুনিয়ার বুকে আর থাকছি না। তোরা খুব ভালো থাকিস, শুধু আমার প্রতি ঘৃণার পরিমাণটুকু কমিয়ে রাখিস। হঠাৎ কোনো একদিন আমায় একটুখানি মনে করিস, আর কিচ্ছু চাই না আমার। কথাগুলো বলতে বলতে জেডির হঠাৎ কেমন যেন হাঁসফাঁস লাগলো। তীব্র ছটফটানিতে সে মেঝেতে পা ছড়িয়ে বসে, অসহায় কণ্ঠে আওড়ায়, আমার পানকে কেউ ছুঁয়ে দিলে আমার খুব কষ্ট হয় এভিজান। তুই ছুলে ভীষণ কষ্ট হয়। আমি তো তোর থেকে তোর সন্ধ্যা মালতীকে কেড়ে নিচ্ছি না। এবার তুই আমার সন্ধ্যা পানের থেকে সামান্য দূরত্ব রাখবি এভিজান। কথাটা বলতে বলতে জেডি আবারও শব্দ করে হেসে ওঠে। দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে বেঁধে আসা গলায় বলে, কত বোকা বোকা কথা বলি আমি। মুখ ফুসকে বেরিয়ে যায় আর কি। তোদের করুণা পাওয়া আমার ওই একটা ইচ্ছে পূরণ হলেই চলবে এভিজান। বলতে বলতে জেডি উপর হয়ে হাঁটুর সাথে মাথা ঠেকায়, দু হাতের মাঝে মুখ ঠেকিয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে ওঠে। বিড়বিড় করে, না পেলাম মায়ের কোল, না পেলাম বাবার আদর, না পেলাম প্রিয় বন্ধু এভিজানের বন্ধুত্ব, না পেলাম প্রিয় নারী সন্ধ্যার পানের ভালোবাসা। পাওয়ার মধ্যে পেয়েছি প্রিয় বন্ধু এভিজান আর প্রিয় ভালোবাসার সন্ধ্যাপানের বুক ভরা ঘৃণা। ব্যর্থ আমি, ধ্বংস আমি, সব জায়গায় অযোগ্য। ভিডিওর মাঝখানে এসে আকাশ হঠাৎই নিজের জায়গা থেকে উঠে সামনের বড় পর্দা অর্থাৎ টিভি বরাবর টি টেবিলের উপর বিদ্যমান মোটা কাজ ছুঁড়ে মারে। বন্ধ হয়ে যায় সামনে জল করা এতক্ষণের ভিডিও। নিয়াজের মাথা নিচু, চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে, নির্জীব দৃষ্টি তার হাঁটুর উপর থাকা জেডির দিকে। সন্ধ্যা সৃজনকে বুকে জড়িয়ে নিঃশব্দে চোখের জল ফেলছে দৃষ্টি জেডির নিথর দেহটার দিকে। আকাশের শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে, চোখ দুটো বেয়ে এক্ষুনি রক্ত ঝরবে বলে মনে হচ্ছে। এভির জেডির বলা কথাগুলো বারবার কানে বাজছে। মনে পড়ে জেডির বলা তাদের ভার্সিটি লাইফের এক রঙিন দিনের কথোপকথন। এভিজান, আমি তোর জন্য কি করলে তুই সবচেয়ে বেশি খুশি হবি? একটু পরপর এক প্রশ্ন শুনে আকাশ এক পর্যায়ে চরম বিরক্ত হয়ে দাঁত কিরমির করে বলে, নিজের মূল্যবান জীবনটা দিয়ে দিস, তাহলেই আমি খুব খুশি হব। বাচাল কোথাকার। জেডি শব্দ করে হেসে বলে, হায় হায়, তাই বলে জীবনটাই চেয়ে বসলি, কি নির্দয় রে তুই। আকাশ হেয়ালি করে বলে, আজ্ঞে হ্যাঁ, আমি নির্দয়ী। জেডি দু হাতে আকাশের গাল টেনে বলে,
সে তুই যা ইচ্ছে হ, আমি কিন্তু তোর জন্য আমার এই মূল্যবান জীবনটাও দিয়ে দিতে পারবো। আকাশ এবার ঠাস করে জেডির গালে একটা থাপ্পড় দিয়ে বলে, আর একবার যদি কোনো ফালতু মুভি দেখে আমার কাছে এসে ফালতু ডায়লগ ঝেড়েছিস তবে তোর খবর আছে। জেডি গালে হাত দিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে সত্যি বলছি, আমি কোনো মুভি থেকে ডায়লগ ঝাড়িনি। আকাশ পাত্তা দিল না জেডির কথায়। এগুলো সামনের দিকে জেডি আবারও চেঁচিয়ে বলে, তুই আমার সত্যি কথাগুলো এভাবে অবিশ্বাস করিস বলে দেখবি, আল্লাহ একদিন এমন ব্যবস্থা করবে যেদিন সত্যি আমি তোর জন্য মরে যাব, সেদিন বিশ্বাস করবি তো এবিজান। এবার আকাশ রেগে মেগে উল্টো ঘুরে জেদির দিকে দৌড়ে আসে মারার জন্য। রাগান্বিত স্বরে বলে, দাঁড়া, তোকে মরাচ্ছি আমি, বেয়াদব। জেডি আকাশের মনোভাব বুঝতে পারে। বেচারা আবারও আকাশের হাতে শক্ত মার খাওয়ার ভয়ে উল্টো ঘুরে দৌড় লাগায়। শব্দ করে হেসে ফেলে আকাশের রিয়াকশনে। আসলে সে বারবার মরার কথা বলেছিল, এজন্যই এভি রেগেছে। সে বুঝতে পেরেছে। বেশ ভালোই লাগে। ইস, তার বন্ধুটা মারাত্মক খাঁটি। কথাটা ভেবে হাস্য উজ্জ্বল জেডির চোখ কখন ভিজে উঠল সে নিজেও বুঝল না। পুরনো কথা ভেবে আকাশ ছটফট করে উঠল। এবার যেন সত্যি সত্যি কানে বেজে উঠল জেডির কণ্ঠ। বিজান, এবার বিশ্বাস করেছিস তো আমি তোর জন্য জীবন দিতে পারি কিনা? ছটফটে আকাশ চারিদিকে তাকালো। হাস্যোজ্জ্বল জেডিকে দেখতে পেয়ে আকাশের মস্তিষ্ক এলোমেলো হলো। চারিদিক থেকে ভেসে আসছে জেডির হাস্যোজ্জ্বল মুখে বলা হাজারো কথা। ছটফটে আকাশ দাঁড়িয়ে থাকার শক্তি হারায়। ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে। দু হাতে মাথা চেপে ধরে। হঠাৎই সব জেডি কেমন মিলিয়ে যায়। বিধ্বস্ত আকাশের দৃষ্টি গিয়ে পড়ে জেডির নিথর দেহের দিকে, যাকে সে কিছুক্ষণ আগে নিজ হাতে এই দুনিয়া থেকে বিদায় দিয়েছে। ওই তো রক্তে মাখামাখি হয়ে আছে জেডির পুরো শরীর। জেডি তার জন্য সত্যি সত্যি জীবন দিয়েছে, আর সে জেডির প্রাণকে কেড়ে নিয়েছে, যেটা আকাশ মানতে পারল না। কাঁপতে থাকা দু হাতে মাথার চুল টেনে ধরে সর্বশক্তি দিয়ে চিৎকার করে ডেকে ওঠে, জ্যাক। আকাশের চিৎকারে জায়গাটি যেন কেঁপে উঠল। ছোট্ট সৃজন ভয়ে কেঁদে উঠল। সন্ধ্যার ফোপানোর মাত্রা বাড়ল। নেয়াজের দু চোখ বেয়ে অশ্রু ঝরল। কিন্তু উঠল না কেবল জেডি, একটুও নড়ল না। যেই আকাশ একবার জেডির দিকে তাকালে জেডি ছুটে তার এভিজানের কাছে চলে আসতো, সে আজ কোনো সাড়া দিল না। সে সবার ভীষণ অপছন্দের ঘৃণিত একজন ব্যক্তি, কি করে সাড়া দিবে? সে তো ঘুমিয়ে গেছে। যে ঘুম কেয়ামতের আগে আর কখনো ভাঙবে না, সেই ঘুম ঘুমায় জেডি। কি সুন্দর করে ঘুমায় ছেলেটা, তাই না? আকাশের জ্যাক সন্ধ্যাকে ভালোবেসে প্রাণপান বলে মুখে ফেনা তুলে ফেলা অধীর চিরতরে ঘুমিয়েছে সবার জীবনে আবারও নতুন করে শান্তি ফিরিয়ে দিতে। এই দুনিয়া ছেড়েছে এক বুক শূন্যতা নিয়ে। তার অভিযান সন্ধ্যাপানের একটুখানি করুণা পাবার আশা নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তাকে কি কেউ খুব সামান্য করুণা করবে, নাকি তার অবস্থান সবার ঘৃণার তালিকাতেই সীমাবদ্ধ থাকবে? চলবে ইনশাআল্লাহ।